চট্টগ্রাম দখল করবে ভারত, পার্বত্য চট্টগ্রামকে অষ্টম সিস্টার্স বানানোর ষড়যন্ত্র। এক মাস আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ দখলের হুমকি দিয়েছিল এবং বাংলাদেশ দখলের জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছিল এবং তারা বলেছিল যে তারা যে কোনো সময় বাংলাদেশের হামলা করবে অথবা বাংলাদেশকে দখল করবে। শুধু রাজনাথ সিংই নয়, ভারতের একের পর এক নেতা, এমপি, মন্ত্রী, এমনকি বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার করা হচ্ছে যে তারা নাকি বাংলাদেশকে দখল করে নিবে অথবা বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে সেটাকে নাকি তারা অষ্টম সিস্টার্স বানাবে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলা তাদের একটি প্রতিবেদনে দেখিয়েছে যে তারা বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে চায়। এতে করে ভারতের যে সেভেন সিস্টার্স রয়েছে তারা মূলত ল্যান্ড লক অবস্থায় রয়েছে, তাদের কোনো সমুদ্র সীমা নেই। এ কারণে তারা ভারত থেকে যদি কোনো পণ্য সে সেভেন সিস্টার্সে নিয়ে যেতে চায় তাহলে তাদেরকে অনেক টাকা খরচ করে চিকেন নেক হয়ে তারপর তাদের দেশে নিতে হয়। আর এইখানে যদি ভারত বাংলাদেশের চট্টগ্রামকে তাদের অষ্টম সিস্টার্স বানায় বা তাদের মূল ভারতের সঙ্গে যুক্ত করতে পারে তাহলে কিন্তু সেভেন সিস্টার্স আর ল্যান্ড লক অবস্থায় থাকবে না। তখন তারা আলাদা সমুদ্র সীমা পাবে বা কোস্টাল লাইন পাবে। তখন কিন্তু তারা অনায়াসেই মূল ভারত থেকে বিভিন্ন প্রকার অস্ত্র ও গোলাবারুদ, এমনকি খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে কোনো পণ্য অনায়াসেই পরিবহন করতে পারবে। এতে করে ভারতের যেমন সময় বাঁচবে তেমনি খরচও কমবে। আর এই কারণেই কিন্তু ভারত বারবার চাইছে এই চট্টগ্রামকে অন্তত দখল করতে। ভারতের কাছ থেকে একের পর এক থ্রেট আসছে, তারা যে কোনো সময় চট্টগ্রামকে দখল করতে পারে। এমনকি চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দর রয়েছে, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় নৌবন্দর, সেটিকে দখল করে নিতে পারে কিন্তু ভারত। এখন প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের চট্টগ্রামকে আদৌ দখল করতে পারবে কিনা বা ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা আছে কিনা চট্টগ্রাম বন্দর দখল করার, সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম এবং উন্নয়নশীল একটি দেশ এবং বাংলাদেশের অন্যতম একটি শহর হলো চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ অঞ্চল। বাংলাদেশ কখনোই চাইবে না যে চট্টগ্রামের মতো এত গুরুত্বপূর্ণ এবং বড় বিভাগকে হারাতে। এখন প্রশ্ন হলো যে ভারত যদি কখনো তাদের সেনাদের দ্বারা সেভেন সিস্টার্স এর মাধ্যমে এই চট্টগ্রামকে দখল করতে চায় তাহলে ভারত পারবে কিনা। এর উত্তর হলো এখানে বেশ কয়েকটি বিষয় রয়েছে। ভারতের সামরিক বাহিনী, বিশেষ করে তাদের সেনাবাহিনী কিন্তু সে সেভেন সিস্টার্স এর ঠিক মতো এবং ভারী কোনো অস্ত্রশস্ত্র বহন করতে পারে না বা সেসব অঞ্চলে ভারতের কোনো উন্নত বা বৃহৎ সেনাঘাঁটিও নেই। কিন্তু বাংলাদেশের এই চট্টগ্রামের যে অঞ্চলটি তারা দখল করতে চাচ্ছে ভারত, অর্থাৎ কুমিল্লা অঞ্চল, ফেনী অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু বাংলাদেশের বৃহৎ দুটি সামরিক ঘাঁটি রয়েছে। একটি হলো কুমিল্লা সেনানিবাস, অন্যটি হলো খাগড়াছড়ি সেনানিবাস। আর বাংলাদেশের এই দুই ডিভিশন সেনাঘাঁটিতে কমপক্ষে প্রায় 60,000 সৈন্য রয়েছে, যাদের হাতে রয়েছে উন্নত অস্ত্রশস্ত্র, যুদ্ধ ট্যাঙ্ক, এপিসি, সাজোয়াজান থেকে শুরু করে অত্যাধুনিক সব সমরাস্ত্র। ফলে ভারতের যদি এই অঞ্চলটি দখল করতে হয়, অর্থাৎ বাংলাদেশের যে ফেনী অঞ্চল আছে সেটাকে যদি ভারত দখল করতে চায় তাহলে ভারতকে এই দুই ডিভিশন সেনাবাহিনীকে হারাতে হবে। অর্থাৎ প্রায় 60,000 সৈন্যকে মোকাবেলা করতে হবে ভারতীয় সামরিক বাহিনীর এবং বাংলাদেশের এই 60,000 সৈন্যকে হারাতে হলে ভারতের কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধে নামতে হবে। আর ত্রিপুরার মতো ছোট রাজ্যের ভেতরে প্রায় 2 লক্ষ সৈন্য একসাথে করা ভারতের পক্ষে কখনোই সম্ভব না। তাহলে কিন্তু তারা সহজ শিকারে পরিণত হবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী তখন সর্বশক্তি প্রয়োগ করবে এবং অন্যান্য অঞ্চল থেকে আরো লাখ লাখ সৈন্য সেখানে ভেড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ সেনাবাহিনী। অর্থাৎ ফেনী অঞ্চলকে কেন্দ্র করে যদি বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হয় তাহলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীকে হারাতে পারবে না। তবে ভারতীয় সেনাবাহিনী যদি তাদের এয়ারফোর্স এবং নেভির সাপোর্ট নেয়, অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর সাপোর্ট নেয়, তাহলে সেখানে বিপদে পড়ে যাবে কিন্তু বাংলাদেশ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী খুবই দুর্বল এবং বাংলাদেশ বিমান বাহিনীর কাছে অত্যাধুনিক কোনো সমরাস্ত্র নেই বললেই চলে। এমনকি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধ বিমান কোনো কিছুই নেই বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। ফলে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী একদিনও টিকতে পারবে না। ফলে ভারতীয় সেনাবাহিনীর যদি তাদের এয়ারফোর্সের সাপোর্ট নেয় তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে এই যুদ্ধ চালিয়ে দেয়া বেশ কঠিন হবে। কিন্তু তারপরে অতটাও কঠিন হবে না বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী যে অঞ্চলটিতে যুদ্ধ
যুদ্ধ করবে সেটি পার্বত্য অঞ্চল, আর পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর তেমন কোনো কাজ থাকে না। এছাড়া ভারতে বিমান বাহিনীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে ম্যান-পেড এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ যখনই ভারতীয় বিমান নিচ দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে তখনই কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা ম্যান-পেড এয়ার ডিফেন্স সিস্টেমের সম্মুখীন হবে, এবং এভাবে কিন্তু পুরো ভারতীয় বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেওয়া সম্ভব মাঝ আকাশে। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যদি তাদের এয়ার ফোর্সের সাপোর্টও নেয়, তারপরও তারা বাংলাদেশের বিপক্ষে খুব বেশিক্ষণ টিকতেই পারবে না। এখন যদি ভারতীয় নেভির কথা বলি, তাহলে কিন্তু বঙ্গোপসাগরের ভেতরে এসে ভারতীয় নৌবাহিনী কখনোই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, কারণ এখানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বড় বাধা। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী নৌবাহিনী, এবং বাংলাদেশ নৌবাহিনী সারা পৃথিবীর সমস্ত বড় বড় সাগর দাপিয়ে বেড়ায়। এমনকি বাংলাদেশের হাতেও রয়েছে দুটি ভয়ঙ্কর সাবমেরিন। এগুলো তো আর বসে থাকবে না, তারাও কিন্তু পাল্টা আক্রমণ চালাবে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে। তখন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোকে বঙ্গোপসাগর ছেড়ে পালিয়ে যেতে হবে। এখন মূল বিষয়ে আসি। যদি চট্টগ্রামের এই ফেনী অঞ্চলকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ যুদ্ধে জড়ায়, তাহলে কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের এয়ারফোর্স এবং নেভির তেমন কোনো সাপোর্ট পাবে না। আবার এদিকে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অনায়াসে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী ফুল সাপোর্ট পাবে, ফলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতেই পারবে না। আরেকটি প্রশ্ন হলো, বাংলাদেশ সেনাবাহিনী হলো বাঘের বাচ্চা, তারা মৃত্যুকে কখনোই ভয় পায় না। তারা সম্মুখ যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকে এবং দেশের জন্য সব সময় নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে, অর্থাৎ জীবন দিয়ে দিবে, তবুও দেশের 1 ইঞ্চি ভূখণ্ড ভারতের হাতে দেবে না বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী নিজের জীবন বাজি রেখে কিন্তু যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। অপরদিকে রয়েছে ভারতের অদক্ষ সেনাবাহিনী, যারা মালখোর মালু। তারা সবসময় কিন্তু মদ এবং বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করে, এবং ভারতের সেনাবাহিনী কিন্তু সবসময় মৃত্যুকে ভয় পায়। তারা যদি দেখে যে তাদের পাশের একজন সৈন্য মারা গেছে, তাহলে বাকি সৈন্যরা কিন্তু দৌড়ে পালাবে, ফলে তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দীর্ঘ সময় যুদ্ধ করতে সক্ষম নয়। আপনাদের কি মনে আছে সেই বড়াইমারি যুদ্ধের কথা, যেখানে বাংলাদেশের মাত্র 15-16 জন বর্ডার গার্ড বাহিনী প্রায় 400 ভারতীয় বর্ডার গার্ড বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল, যেখানে ভারতীয় বর্ডার গার্ড কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয় এবং তাদের প্রায় শতাধিক বর্ডার গার্ড সৈন্য মারা যায়, এমনকি আরো অনেকে আহত হয়। সেই সময় কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে পেরে উঠছিল না ভারতীয় বর্ডার গার্ড। এবার যদি আমরা মিয়ানমারের সাথে যুদ্ধের কথা বলি, তাহলে স্বাধীনতার পরে বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল কিন্তু মিয়ানমারের সাথে, আর যেটা নাব যুদ্ধ নামে পরিচিত। বাংলাদেশ মিয়ানমার নাব যুদ্ধ, মিয়ানমারে প্রায় 6 শতাধিক সৈন্য মারা গিয়েছিল। অপরদিকে বাংলাদেশের একজন সৈন্য মারা গিয়েছিল না, শুধুমাত্র বাংলাদেশ বর্ডার গার্ডের যুদ্ধ করেছিল মায়ানমারের বিরুদ্ধে। অপরদিকে মায়ানমার সেনাবাহিনী, নৌবাহিনী এবং মায়ানমার বর্ডার গার্ড 3 বাহিনী মিলেও কিন্তু বাংলাদেশের সাথে পেরে উঠেনি তখন। আর এটা তো 2024 সাল। বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক দক্ষ এবং শক্তিশালী, এবং আমাদের হাতেও এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো দ্বারা আমরা সহজেই ভারতকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবো। আরেকটি কথা আমি ভারতীয়দের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি বাংলাদেশের চট্টগ্রাম দখল করতে আসে, তাহলে আমরা পুরো 7 সিস্টার্স দখল করে নেব। আমরা কিন্তু ভারতীয়দের মতো মালদের ভয় পাই না। আমরা চাইলে পুরো ভারতের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা রাখি, এবং আমরা এতটাই সাহসী, দরকার হলে বাংলাদেশের 16 কোটি মানুষ ভারতের 150 কোটি মানুষের সাথে যুদ্ধ করব। তারপরও আমরা কখনোই ভারতের কাছে মাথা নিচু করব না। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।